স্বাগত প্রবাসী বাংলাদেশ। আপনাদের সাথে আছি সৌমিত্র সৌখ্য। ভারত হয়ে নেপালে পাচারকালে 5 বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে ভারতের নিরাপত্তা বাহিনী। সোমবার নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বর থেকে উদ্ধার করা হয় তাদের। পাচারে জড়িত অভিযোগে 3 ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়। প্রশাসন জানায়, কাজের প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে যাওয়া হয় এই 5 নারীকে। শনিবার তাদের ঢাকা থেকে অবৈধভাবে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় নেওয়া হয়। সেখান থেকে পাচারকারীরা তাদের জলপাইগুড়ি স্টেশনে নিয়ে যায়। গোপন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে 5 নারী সহ 3 পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। ধারণা করা হচ্ছে 5 নারীকে নেপালে পাচারের পরিকল্পনা ছিল। পাচারে জড়িত 3 ব্যক্তিকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। উদ্ধার হওয়া নারীদের পাঠানো হয়েছে সেফ হোমে। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছেন এক প্রবাসী বাংলাদেশি। রোববার স্থানীয় সময় সন্ধ্যার দিকে মামাজবেরি শহরে এই ঘটনা ঘটে। নিহত প্রবাসীর নাম আসাদুজ্জামান। তার বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জে। তিনি মামাজবেরি কফি অ্যান্ড টেকওয়েতে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, কর্মস্থলে স্থানীয় বাসিন্দার সাথে বাকবিতণ্ডা হয় আসাদুজ্জামানের। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে মারাত্মকভাবে জখম করেন তারা। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাশে থাকবে জাপান। দেশটির মনোভাবের কথা জানিয়ে ঢাকা সফররত দেশের অর্থ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা বলেন, ঢাকা টোকিও সম্পর্ক আরও জোরদার ও শক্তিশালী করতে চায় তার সরকার। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের প্রত্যাশা, অটুট থাকবে পরীক্ষিত বন্ধুত্ব। জাপানের অর্থায়ন ও প্রযুক্তিতে তৈরি বাংলাদেশের মেট্রো রেল, সেটি দেখতে বিকেল 3:30টার দিকে উত্তরা উত্তর স্টেশনে যান সফররত জাপানি মন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা। স্টেশনে তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। কার্ড পাঞ্চ করে প্রবেশ করেন প্ল্যাটফর্মে। উত্তরা থেকে মেট্রো রেলে চেপে আগারগাঁও গিয়ে ফিরে আসেন তিনি। ঢাকা মেট্রো রেলের অভিজ্ঞতা গণমাধ্যমকে জানান জাপান সরকারের প্রভাবশালী এই মন্ত্রী। So comfortable, very fast, and I'm very glad to find trains were made in prefecture of Hyogo in Japan, which is my hometown. 13 বছর আগে যখন ঢাকা সফর করেছিলেন নিশিমুরা, তখন ছিলেন সংসদ সদস্য। এক যুগ পরের বাংলাদেশ ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি। জাপানিদের বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের গুণগত মানের প্রশংসাও ছিল তার মুখে। I was so surprised and so glad to see to find the Bangladesh is developing so fast. So I believe Japan will continue contributing to the development of Bangladesh. মেট্রো রেল যাত্রা শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মেগা প্রকল্পে জাপানের অংশগ্রহণ আরও বাড়াতে দুদেশের মধ্যে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টও প্রায় চূড়ান্ত। জাপানের সাথে আমরা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট ইপি নিয়ে কাজ করছি। আজকে আমরা সেটা বিস্তার আলোচনা করেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আবার লাঞ্চে আমরা ব্যবসায়ী সমাজের 2-1 প্রতিনিধি, কিছু মানুষ, সিভিল সোসাইটি, তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি খুবই এক্সাইটেড। মেট্রো রেলের পর জাপানের সহযোগিতায় নির্মাণাধীন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল ঘুরে দেখেন জাপানি এই মন্ত্রী। এ সময় কাজের অগ্রগতিতে সন্তোষ জানান তিনি। চলতি বছরই চালু হচ্ছে সর্বাধুনিক এই টার্মিনাল। দিনের শুরুতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেন তিনি। সে সময় দ্বিপাক্ষিক ইস্যু ছাড়াও বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা ও বিনিয়োগ ছিল আলোচনার এজেন্ডায়। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ফ্রান্সে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান বাংলা টাউন সুপারমার্কেট। প্যারিসের উপকণ্ঠে বাংলাদেশ অধ্যুষিত এলাকায় উদ্বোধন হয় প্রতিষ্ঠানটির। মূলত প্রবাসী বাংলাদেশিদের জন্য দেশীয় শাকসবজি, মৌসুমি ফল, মাছ এবং হালাল মাংস সরবরাহের লক্ষ্যে যাত্রা করল প্রতিষ্ঠানটি। এদিন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শাহাবুদ্দিন উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশি কমিউনিটির বাসিন্দাদের স্বাগত জানান বাংলা টাউনে। প্রবাসীদের নিত্যদিনের বাজার চাহিদা পূরণের প্রত্যাশা জানান তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তাজউদ্দিন, কৌশিক রাব্বানী, আবু তাহির, ওবায়দুল্লাহ কায়েস, মাহবুব আহমদ, মাসুদ মিয়া, লুৎফর রহমান বাবু, আবুল কালাম মামুন সহ প্যারিসের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় সুইডেনের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবি জানিয়ে করাচিতে বিক্ষোভ হয়েছে। এ সময় ডেনমার্কেও ধর্মগ্রন্থের অবমাননা ইস্যুতে সমালোচনা করেন পাকিস্তানিরা। মূলত জামিয়াত ই উলামা ইসলাম
বা JUIF এর ডাকে হয় এই বিক্ষোভ সমাবেশ, যাতে যোগ দেন 3,000-এর বেশি মুসল্লি। তাদের দাবি বরখাস্ত করা হোক পাকিস্তানে কর্মরত সুইডিশ রাষ্ট্রদূতকে। অন্যান্য মুসলিম দেশকেও একই উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা। পাশাপাশি সুইডেন থেকে পাকিস্তানের সব কূটনীতিককে ফিরিয়ে আনার দাবি তোলা হয়। একদিন আগেই ডেনিশ বিরোধী নেতা রাসমুস পালুদান এবং তার 9 সমর্থকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তুরস্ক। গেল 1 মাস ধরেই পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ইস্যুতে ক্ষোভে উত্তাল মুসলিম বিশ্ব। আমদানি রফতানি বাণিজ্যের পর কার্ডের মাধ্যমে রুপিতে লেনদেন করতে পারবেন গ্রাহকরা, যা শুরু হতে পারে বছরের শেষ দিকে। এজন্য টাকা পে কার্ড ইস্যু করবে ব্যাংক। এতে সুবিধা পাবেন ভ্রমণ এবং চিকিৎসা নিতে যাওয়া নাগরিকরা। তবে এজন্য বাংলাদেশকে রুপিতে আয় বাড়াতে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন ব্যাংকার ও অর্থনীতিবিদরা। ভারতের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে রুপিতে। এবার কার্ডের মাধ্যমেও লেনদেন শুরু করতে চাই দুদেশ। এজন্য দেশের ন্যাশনাল পেমেন্ট সিস্টেমের সাথে ভারতের পেমেন্ট সিস্টেম যুক্ত হবে। এরপর বাংলাদেশের ব্যাংকগুলোর ইস্যু করা কার্ড দিয়েই ভারতে পণ্য কেনাকাটা সহ বিভিন্ন বিল দেওয়া যাবে। প্রাথমিকভাবে 8টি ব্যাংক এ পদ্ধতির সাথে যুক্ত হবে। এখন ব্যাংকগুলোর যদি কোনো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ব্যাংকগুলো চালু করে, তাহলে এই নেটওয়ার্কের মাধ্যমেই এই লেনদেনগুলো সংগঠিত হওয়া সম্ভব। এবং এই নেটওয়ার্ক যদি আমরা আমাদের কাউন্টারপার্ট যে কান্ট্রিগুলো আছেন সেইটার সঙ্গে কানেক্টেড করি, তাহলে কিন্তু এই কার্ড দিয়েই আমরা ওই প্রতিবেশী দেশগুলোতে লেনদেন করতে পারবো। এবং যখন আমরা প্রতিবেশী দেশে লেনদেন করব এই কার্ডে, এবং সেইটার যে দায়টা তৈরি হবে সেটা কিন্তু আমরা ওই আমাদের নস্ট্রা অ্যাকাউন্টে যে ব্যালেন্স থাকবে সেখান থেকে সেটা আমরা পরিশোধ করতে পারবো। ব্যাংকার ও ব্যবসায়ীরা বলছেন, এটি চালু হলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন দেশটিতে ভ্রমণকারীরা। ডলারের বাইরে রুপি টাকা কার্ডই ডুয়েল কারেন্সি হিসেবে ব্যবহার হবে। মুদ্রা বিনিময়ের জটিলতা থেকেও মুক্তি পাবেন তারা। ট্যুরিজম পারপাসে আমাদের দেশ থেকে প্রচুর ট্যুরিস্ট ইন্ডিয়াতে যায়। একইভাবে অনেকে মেডিকেল ট্রিটমেন্টের জন্য যায়, ইন্ডিয়া থেকেও বাংলাদেশে আসে। তো তারা যে ডুয়েল কারেন্সি কার্ড ইউজ করে, এগুলো ডলারে এই পেমেন্টগুলো সেটেলমেন্ট হয়। তো ভবিষ্যতে হয়তো এরকম হবে যে সেটি ডলারের আর প্রয়োজন হবে না, সেক্ষেত্রে টাকা এবং রুপিতে এই সেটেলমেন্টগুলো হবে। ভারতে বেড়াতে যাই, তাহলে আমাকে ডলার কিনতে হচ্ছে। সে ডলার কিনতে গেলে আমি আজকে একটা মানি চেঞ্জার কাছে ডলার কিনবো, এবং সেটা যখন কিনলাম তারপরে আমি যখন ভারতে যাব তখন কোনো মানি এক্সচেঞ্জে গিয়ে আমার ভাঙাতে হবে, কারণ আমি যাচ্ছি একটা কাজে। এখন ডলার ভাঙাবো না, আমি আমার কাজে যাব। ইন্ডিয়ান রুপিজের কার্ডটা পকেটে থাকলে বা বিডিটি ইন্ডিয়ান রুপিজের, তা আমরা ওখানে যা ইচ্ছা খরচা করে ফেললাম, লিমিট পর্যন্ত টাকা থেকে পেমেন্ট দিয়ে দিলাম। চিকিৎসার পাশাপাশি ভ্রমণের উদ্দেশ্যে প্রতি বছর প্রায় 10 লাখ বাংলাদেশি ভারতে যায়। তাই রুপিতে লেনদেনের বিষয়টি ইতিবাচক এবং লাভজনক। তবে এজন্য রুপির আয় বাড়ানোর উদ্যোগ নিতে হবে। এই মুহূর্তে এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা ভোক্তার দিক থেকে, যে তাকে একবার ডলারে ভাঙিয়ে যে কমিশন বা চার্জেস তারা দিচ্ছেন, এটাকে যেন দুই দিক থেকে না তার জন্য কাটা যায়। এটা সবচেয়ে এই মুহূর্তে বড় সুবিধা। এবং ডলারের দামও তো ওঠানামা করে, এবং সেটাও আমাদেরকে সাম্প্রতিক সময় কিন্তু ভুগিয়েছে। এই জন্য পৃথিবীর অনেক দেশই চাচ্ছে যে ডলারের বাইরে যে অন্য কারেন্সিতে কোনোভাবে সেটেলমেন্ট করা যায় কিনা, কাজে সেটাও একটা বৈশ্বিক প্রক্রিয়ার অংশ। হ্যাঁ, এবং দুটো মিলে হয়তো সামনের দিনগুলোতে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কতখানি লাভবান হতে পারবো। কার্ডের মাধ্যমে রুপিতে বিল পরিশোধ করা গেলে কেনাকাটায় কিছুটা হলেও ডলার সাশ্রয় হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এই দেশ থেকে যারা ইন্ডিয়াতে যাচ্ছেন। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। মাথার ওপর ভেঙে পড়ল ভবনের ছাদ, মুহূর্তেই প্রাণ হারালেন 11 জন। এমন মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো চীনের কিকিয়ার শহর। রোববার স্থানীয় সময় 3টার দিকে হয় দুর্ঘটনা। হেইলং জিয়াং প্রদেশের উত্তর পূর্বাঞ্চলীয় শহরটির একটি স্কুলের জিমনেশিয়ামে হঠাৎ ভেঙে পড়ে কংক্রিটের ছাদ। নিচে চাপা পড়ে 14 জন। দ্রুত উদ্ধার অভিযান শুরু করে জরুরি বিভাগের কর্মীরা। 4 জনকে জীবিত উদ্ধার করা গেলেও মৃত্যু হয় বাকিদের। হতাহতদের বেশিরভাগই শিশু বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। প্রাথমিকভাবে জানা গেছে টানা ভারী বৃষ্টির প্রভাবেই এমন ঘটনা। ছাদ নির্মাণে ব্যবহৃত বিশেষ একটি উপাদান ধরে রাখত বৃষ্টির পানি। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ফ্রান্সে শুরু হয়েছে বার্ষিক নবকণ্ঠ কমিউনিটি কাপ ক্রিকেট টুর্নামেন্ট। রোববার প্যারিসের উপকণ্ঠ ববিনি মাঠে হয় উদ্বোধনী অনুষ্ঠান। মূলত দেশটিতে বসবাসরত ক্রিকেট অনুরাগীদের নিয়ে প্রতি বছর হয় এই আয়োজন। এবছর উদ্বোধনী খেলায় অংশ নেয় 4টি ক্রিকেট ক্লাব। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন নবকণ্ঠ সম্পাদক আবু তাহির এবং টুর্নামেন্টের উদ্বোধন করেন সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম। প্রথম দিনের ম্যাচে সিগনেচার ক্রিকেট ক্লাবকে হারিয়ে বিজয়ী হয় সিলেট ফাইটার্স এবং দ্বিতীয় ম্যাচে সুনামগঞ্জ ওয়ারিয়র্সকে হারিয়েছে এফসি ক্রিকেট ক্লাব। শাহ গ্রুপের পরিবেশনায় এবারের টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে যুক্ত আছে আইসা, বিডি ফার্নিচার, আবার ভিলা, রাধিকা গ্রুপ ও ইজি বাজার।
প্রলয়ঙ্করী বন্যায় বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চল। সোমবার রাজধানী নয়াদিল্লি, উত্তরপ্রদেশ সহ 5টি রাজ্যে বহাল রয়েছে জরুরি সতর্কতা। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে যমুনা নদীর পানি সোমবার ভোরে বইছে বিপদসীমার উপর দিয়ে, ভেঙেছে 45 বছরের রেকর্ড। তাতে চরম ভোগান্তিতে স্কুল, কলেজ আর অফিসগামীরা। তৈরি হয়েছে তীব্র যানজট। এছাড়া তাজমহল, রাজঘাট ও পার্লামেন্ট এলাকায় ঢুকে পড়েছে বন্যার পানি। এদিকে নয়ডা থেকে সকালেও নিরাপদ আশ্রয় সরানো হয়েছে 200 বাসিন্দাকে। বন্যা বিপর্যস্ত গুজরাটও দুদিনে রাজ্যটির নিচু এলাকা থেকে সরানো হয়েছে 7 শতাধিক মানুষকে। বিপদ থেকে উদ্ধার পেয়েছেন 350 বাসিন্দা, তবে বন্ধ 12টি হাইওয়ে। সম্প্রতি রাজধানী ও আশপাশের 1360 একর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 10,000 মানুষ। অদ্ভুত এক ট্রেন্ড শুরু হয়েছে আফ্রিকার দেশ নাইজেরিয়ায়। বিশ্ব রেকর্ডের উন্মাদনায় মেতেছেন দেশটির নাগরিকরা। গিনেস রেকর্ড বুকে নাম লেখাতে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছে। অল্পতেই খ্যাতি ও জনপ্রিয়তা পেতে অনেকেই ঘটাচ্ছেন অদ্ভুত সব কাণ্ড। অবশ্য মজার ছলে রেকর্ড গড়তে গিয়ে স্বাস্থ্য ঝুঁকি সহ নানা বিপত্তিতেও পড়ছেন কেউ কেউ। কেউ 200 ঘন্টা গান গাইছেন, আবার কারো লক্ষ্য সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে 100 ঘন্টা লাইভ স্ট্রিমিং করা। কেউ দীর্ঘ সময় চুম্বনের রেকর্ড গড়তে গিয়ে পড়েছেন প্রশাসনের বাধার মুখে। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ার নাগরিকরা এভাবেই বিশ্ব রেকর্ড গড়ার প্রতিযোগিতায় নেমেছেন। গিনেস বুক অব রেকর্ডে নাম লেখানোর এই প্রবণতা নাইজেরিয়ায় এখন ট্রেন্ডে পরিণত হয়েছে। রেকর্ড বুকে নাম লেখাতে অনেকে করছেন অনেক অদ্ভুত কাণ্ড। এমনকি গিনেস কর্তৃপক্ষ স্বীকৃতি দেয় না এমন অনেক কিছুই করছেন অনেকে। এছাড়া সঠিক নিয়ম না জানায় আনুষ্ঠানিক স্বীকৃতি পাচ্ছে না অনেকের রেকর্ড। গেল মে মাসে নাইজেরিয়ান শেফ হিলদা বাসি দীর্ঘ সময় রান্নার রেকর্ড গড়ে দেশ জুড়ে পান জনপ্রিয়তা। মূলত এরপর থেকেই খ্যাতির আশায় দলে দলে দেশটির মানুষ নেমেছে গিনেস বুকে নাম লেখানোর এই প্রতিযোগিতায়। ট্রেন্ডে গা ভাসানো অনেকেই বলছেন ক্যারিয়ার সমৃদ্ধ করতে আর জনপ্রিয়তা পেতে এসব কাণ্ড ঘটাচ্ছেন তারা। প্রথমে ভেবেছিলাম বিভিন্ন ব্যক্তিকে টানা 75 ঘন্টা মাসাজ করব, কিন্তু ক্লান্ত হয়ে পড়ায় 50 ঘন্টা করেই আমাকে থামতে হয়েছে। এটিও অবশ্য নতুন রেকর্ড। গিনেস রেকর্ডে নাম লেখাতেই আমি এটি করেছি। আমি মনে করি এই রেকর্ড গড়ার প্রচেষ্টা অনেকেই তার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। তাদের মধ্যে এই বিশ্বাস জন্মাবে এই মুহূর্তে তারা যা করছে তাদের সামর্থ্য তার চেয়েও বেশি। মজা করেই অনেকে বলছেন একসাথে এত নাইজেরিয়ানের রেকর্ড বুকে নাম লেখানোর এই চেষ্টাও হতে পারে নতুন কোনো রেকর্ড। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।